একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমি এর আগে ভিডিওতে তোমাদেরকে যে পাশ্চাত্য দর্শনের যে ধারণা সেটা সম্বন্ধে তোমাদের পাঠদান করেছিলাম। আজ আমি তোমাদেরকে যে দর্শনের যে দুটো ভাব, একটা পাশ্চাত্য দর্শন, একটা ভারতীয় দর্শন, সেই ভারতীয় দর্শনের প্রথম যে অধ্যায় অর্থাৎ দর্শনের ধারণা, সেটা সম্পর্কে আজকে তোমাদের আমি পাঠদান করব। এই ভারতীয় দর্শনের যে ধারণা, এই অধ্যায় থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 3টে এমসিকিউ 1 × 3 যার মান অর্থাৎ 1 নম্বর করে 3টে এমসিকিউ রেখেছে এবং এসএ কিউ 1 নম্বর করে 2খানা রেখেছে। অর্থাৎ এই অধ্যায় থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মোট 5 নম্বর ধার্য করেছে। আজ আমরা এই ভারতীয় দর্শনের দর্শন বলতে কি বোঝায় আমরা বুঝে নেই। আমরা যখন পাশ্চাত্য দর্শন পড়েছিলাম তখন বলেছিলাম যাকে দর্শন বলি, ইংরেজি তাকে বলা হয় থেকে ফিলোজফি। সেই ফিলোজফি শব্দের অর্থ ছিল জ্ঞানের প্রতি অনুরাগ। এটা আমরা পাশ্চাত্য দর্শনের যে ধারণা তখন আমরা জেনেছি, ফিলোজফি শব্দের অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। এইবার আমরা যে ভারতীয় দর্শন, সেই ভারতীয় দর্শনের দর্শন যে শব্দ, সেই দর্শন শব্দটি আমরা সংস্কৃত দিস ধাতু থেকে এসেছে। এই দর্শন কথা, এই দিস যে ধাতু, এই দিস ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে দর্শন শব্দটি হচ্ছে এসেছে। আর কি বললাম, দর্শন বলতে আমরা বুঝে থাকি সংস্কৃত দিস ধাতু থেকে এই দর্শন কথাটির উৎপত্তি হয়েছে। দিস ধাতু সঙ্গে অনট প্রত্যয় যোগে দর্শন শব্দটি এসেছে। এই দিস ধাতুর অর্থ হলো কি দেখা। অর্থাৎ ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শনের দর্শনের মধ্যে যে পার্থক্য, এটা আমি কি বুঝলাম, যে পাশ্চাত্য দর্শনের দর্শন বলতে আমরা বুঝি জ্ঞানের প্রতি অনুরাগ, আর ভারতীয় দর্শনে দর্শন বলতে আমরা বুঝি তত্ত্ব দর্শন বা আত্মদর্শন, বা অর্থাৎ আমরা সত্যকে যে উপলব্ধি করি, সত্যকে অনুসন্ধান করি, তাকে আমরা বুঝে থাকি। এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ যে ভারতীয় দর্শনের দর্শন বলতে আমরা কি বুঝি। এইবার এই যে ভারতীয় দর্শন কার উপরে ভিত্তি করে গড়ে উঠেছিল, বা পরীক্ষা প্রশ্ন করে যে ভারতীয় দর্শনের মূল উৎস কি, অর্থাৎ কার উপরে ভিত্তি করে গড়ে উঠেছিল, কার উপর ভিত্তি করে, সেটা হচ্ছে কি লিখলাম, বেদ। কি লিখেছি আমি, বেদ। অর্থাৎ বেদের উপর ভিত্তি করে ভারতীয় দর্শন হচ্ছে কি বলে নির্ভরশীল। এই বেদ শব্দটি কোন ধাতু থেকে এসেছে, বিদ ধাতু। কোন ধাতু বললাম, বিদ। তাহলে বেদ শব্দ কোন ধাতু থেকে এসেছে, বিদ ধাতু। আর এই বিদ ধাতুর অর্থ কি, জ্ঞান। বিদ ধাতুর অর্থ কি বললাম, জ্ঞান। এবার আমরা সবাই জেনে নিই এই ভারতীয় দর্শনের মূল উৎস যেহেতু বেদ, এই বেদের যিনি প্রতিষ্ঠাতা তার নাম কি, অর্থাৎ এই বেদের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন বেদব্যাস, বা তাকে হচ্ছে কি বলে আমরা ব্যাসদেব বলতেও পারি। অর্থাৎ যিনি বেদব্যাস তিনি হচ্ছে ব্যাসদেব, তিনি হচ্ছে এই বেদের প্রতিষ্ঠাতা। এইবার যে আমরা জানলাম যে ভারতীয় দর্শনের মূল উৎস যদি বেদ, তাহলে বেদ কয় প্রকার, আমরা ছোটবেলায় শিখেছি বেদ কয় প্রকার। বেদ জানি আমরা কয় প্রকার, 4 প্রকার। তাহলে কি কি, প্রথমে ভাগ হচ্ছে ঋক, তারপরটা হচ্ছে সাম, তারপরটা হচ্ছে যজু, তারপরটা হচ্ছে কি বলে অথর্ব। যজু, তারপরটা হচ্ছে অথর্ব। তাহলে বেদ কয় প্রকার, 4 প্রকার। একটা ঋক, একটা সাম, একটা যজু, একটা হচ্ছে অথর্ব। প্রত্যেকটা বেদ, এই যে প্রত্যেকটা বেদ অর্থাৎ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, এই প্রত্যেকটা বেদের আবার 4টে করে ভাগ আছে। এটা ভালো করে তোমরা বুঝে নাও, কারণ তোমাদের একটা এমসিকিউ পড়েছিল হচ্ছে বিগত বছরে, এটা যদি বুঝতে না পারো তোমরা পারবে না। তাহলে বেদ বললাম 4 প্রকার, এই প্রত্যেকটা বেদের আবার 4টে করে অংশ আছে। কি কি, তো প্রত্যেকটা বেদের যে প্রথম যে ভাগ, এই প্রথম ভাগটাকে বলা যায় মন্ত্র বা সংহিতা। দ্বিতীয় যে ভাগ তাকে বলা হয় তাকে ব্রাহ্মণ। তৃতীয় যে ভাগ তাকে বলা হয় আরণ্যক। আর
চতুর্থ যে ভাগ তাকে বলা হয় এটাকে কি উপনিষদ। পরীক্ষা তোমাদের কিরকম প্রশ্ন পড়ে, যে এইরকম প্রশ্ন পড়ে কি, যে বেদের অংশ নয়। তাহলে কি প্রশ্নটা বললাম, এইরকম পড়ে বেদের অংশ নয়। এবার কিরকম অপশন থাকে, চারটে অপশন থাকে, বুঝলাম। এবার মনে করো 1 নম্বর অপশন দিলাম মন্ত্র, 2 নম্বর অপশন দিলাম আরণ্যক, 3 নম্বর অপশন দিলাম উপনিষদ, আর 4 নম্বর অপশন দিলাম সাম। এই চারটে আমি এখানে অপশন রাখলাম। এই অপশনের মধ্যে তোমরা বুঝে নাও, তাহলে বেদের অংশ নয়। তাহলে বেদের অংশগুলি কোনগুলো, এইগুলো, এই চারটে অংশ। তাহলে দেখো, মন্ত্র মানে বেদের অংশ, আরণ্য মানে বেদের অংশ, উপনিষদ মানে বেদের অংশ। তাহলে কোনটা বেদের অংশ নয়, তাহলে কোনটা বেদের অংশ নয়, কোনটা? তাহলে এই সামটা, সামটা কি হয়ে গেল, বেদ। অর্থাৎ এর উত্তরটা হবে কি, বেদ। তোমাদেরকে আমি যে ভারতীয় দর্শনের যে বেদের উপর ভিত্তি করে যে ভাব, সেটা নিয়ে আলোচনা করব। সাধারণ অর্থে আমরা কি বুঝি, যারা ঈশ্বরকে মানে তাদের বলা হয় আস্তিক, আর যারা ঈশ্বরকে মানে না তাদেরকে কি বলা হয়, নাস্তিক। কিন্তু এই ভারতীয় দর্শনে যারা বেদ, ভারতীয় দর্শনের মূল উৎস কি আমি বলেছিলাম তোমাদেরকে, বেদ। এই বেদের উপর ভিত্তি করে ভারতীয় দর্শনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় আস্তিক, আর একটাকে বলা হয় থাকে কি, নাস্তিক। তাহলে আস্তিক বলতে আমরা কি বুঝি, অর্থাৎ যারা বেদ নির্ভর, অর্থাৎ যারা বেদকে মানে, অর্থাৎ বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে যারা স্বীকার করে তাদের বলা হয় থাকে আস্তিক। আর যারা বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে স্বীকার করে না, অর্থাৎ এরা বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে স্বীকার করে, সেই জন্য এদের বলা হয় আস্তিক। আর এরা বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে স্বীকার করে না, সেই জন্য এদেরকে বলা হয় থাকে কি, নাস্তিক। অর্থাৎ আমি কি বুঝলাম, যে বেদের উপর ভিত্তি করে ভারতীয় দর্শনের দুটো ভাগ আছে, একটাকে বলা হয় আস্তিক, আর একটাকে বলা হয় থাকে কি, নাস্তিক। মানে আস্তিক বলতে আমরা কি বুঝেছি, যারা বেদকে মানে অর্থাৎ বেদ নির্ভর, তাদেরকে বলা হয় থাকে আস্তিক। এবার আমি আস্তিক দর্শনকে কয় প্রকার, পরীক্ষা প্রশ্ন আছে যে আস্তিক দর্শন কয় প্রকার। আস্তিক দর্শন 6 প্রকার। 1 হচ্ছে ন্যায়, 2 হচ্ছে বৈশেষিক, 3 হচ্ছে সাংখ্য, 4 হচ্ছে যোগ, 5 হচ্ছে মীমাংসা, আর 6 হচ্ছে বেদান্ত। তাহলে কটা বললাম, 6টা। আবারও বলে যাই, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত। এই যে 6টি দর্শন, তাহলে আস্তিক দর্শন কয় প্রকার, 6 প্রকার। এই 6টি দর্শনকে একসঙ্গে বলা হয় সর দর্শন। মানে পরীক্ষা যদি তোমাদের প্রশ্ন করা হয় সর দর্শন বলতে কি বোঝায়, তার উত্তরে কিরকম লিখবে, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। এই 6টি যে দর্শন, সেই 6টি দর্শনকে এক অর্থে বলা হয়ে থাকে সর দর্শন। আর কি দর্শন বললাম, সর দর্শন। এইবার আমরা নাস্তিক দর্শন সম্বন্ধে আলোচনা করব। নাস্তিক কি বলেছিলাম, যারা বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে স্বীকার করে না তাদের বলা হয় নাস্তিক। এই নাস্তিক দর্শন পরীক্ষা যদি প্রশ্ন করে কয় প্রকার, তাহলে 3 প্রকার উত্তর হবে। একটা জৈন, একটা হচ্ছে বৌদ্ধ, একটা হচ্ছে চারবাক। কিন্তু এই নাস্তিক দর্শনকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে নরমপন্থী, আর একটা হচ্ছে চরমপন্থী। পরীক্ষায় প্রশ্ন করে তোমাদের চরমপন্থী নাস্তিক দর্শন কোনটা, কোনটা হবে, চারবাক। চারবাকরা এই নাস্তিক, আবার এরা কি, চরমপন্থী। যদি তোমাদের প্রশ্ন করা হয় যে নরমপন্থী নাস্তিক দর্শন কোনটা, কটা আছে, দুটো। তাহলে কি কি, একটা হচ্ছে জৈন এবং একটা হচ্ছে কি বলে, বৌদ্ধ। এবার তোমাদেরকে আমি যে ভারতীয় দর্শনের যে জ্ঞান,
সেই জ্ঞানটাকে আমরা কটা ভাগে ভাগ করি? সেই ভারতীয় দর্শনের জ্ঞানকে আমরা দুটো ভাগে ভাগ করি। এক হচ্ছে স্মৃতি আর দুই হচ্ছে অনুভব। তার কি বললাম, জ্ঞানটাকে ভারতীয় দর্শন কটা ভাগ করা হচ্ছে? দুটো। একটা হচ্ছে স্মৃতি আর একটা হচ্ছে অনুভব। এই অনুভবকে আমরা আবার দুটো ভাগে ভাগ করে দিই। সেটা হচ্ছে কি? একটা বলা হয় প্রমা আর একটাকে বলা হয় থেকে অপ্রমা। তাহলে এবার আমরা বুঝে নিই প্রমা বলতে কি বোঝায়। প্রমা বলতে কি বোঝায়? এই প্রমা শব্দটি দুটো শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে। একটা হচ্ছে প্র আর একটা হচ্ছে মানে মা। এই প্র শব্দের অর্থ হলো প্রকৃষ্ট বা উৎকৃষ্ট, আর মা শব্দের অর্থ হলো জ্ঞান। অর্থাৎ প্রমা শব্দের অর্থ কি হলো? যথার্থ বা উৎকৃষ্ট জ্ঞানকে বলা হয়ে থাকে কি? প্রমা। এবার যদি পরীক্ষায় প্রশ্ন করা হয়, তোমাদেরকে যদি প্রশ্ন করি, প্রশ্ন যদি করা হয় তাহলে এই উত্তরটা তোমাকে দিতে হবে। তাহলে প্রমা মানে কি? যথার্থ জ্ঞান, অর্থাৎ যে জ্ঞানে কি, যে জ্ঞানের মধ্যে কোনো সংশয় থাকবে না। প্রমা যদি বৈশিষ্ট্য আমি দেখা যায়, তাহলে প্রমা হবে সত্য জ্ঞান। 2 নম্বর বৈশিষ্ট্য, প্রমা হবে সংশয় মুক্ত জ্ঞান, অর্থাৎ যেখানে কোনো সংশয় থাকবে না। প্রমার দুটো বৈশিষ্ট্য আমরা পেলাম। এইবার আমাদেরকে জেনে নেওয়ার প্রয়োজন আছে প্রমাণ কাকে বলে। কি বললাম? প্রমাণ কাকে বলে? যে প্রণালীর সাহায্যে যথার্থ জ্ঞান আমরা অর্জন করতে পারি, অর্থাৎ অর্জিত হয়, তাকে বলা হয়ে থাকে কি? প্রমাণ। অর্থাৎ প্রমাণকরণকে বা প্রণালীকে বলা হয়ে থাকে কি? প্রমাণ। এইবার আমরা জানবো প্রমাতা। প্রমাতা কাকে? অর্থাৎ যিনি জ্ঞানের কর্তা। অর্থাৎ আমি কোনো বিষয় সম্বন্ধে যদি জানি তাহলে আমি জ্ঞানের কর্তা, অর্থাৎ জ্ঞানের যিনি কর্তা তাকে বলা হয়ে থাকে কি? প্রমাতা। এবার আমাদেরকে প্রমেয় বলতে কি বোঝায় সেটা বুঝিয়ে নেওয়া দরকার। অর্থাৎ কোনো বিষয়কে যখন আমি জানি, সেই জ্ঞানের বিষয়কে বলা হয়ে থাকে কি? প্রমেয়। আবার এই তিনটে জিনিস বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। প্রমাণ কাকে বলে? তাহলে যে প্রণালীর সাহায্যে আমরা যথার্থ জ্ঞান আমরা অর্জন করতে পারি, বা প্রমাণ যে করণ, তাকে বলা হয়ে থাকে প্রমাণ। আর জ্ঞানের যে কর্তা তাকে বলা হয়ে থাকে প্রমাতা। আর জ্ঞানের যে বিষয় সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করি তাকে বলা হয়ে থাকে কি? প্রমেয়। এই তিনটের মধ্যে অবশ্যই যে কোনো একটাকে দুটো তোমাদের প্রতি বছর পরীক্ষা আসে, তোমরা খেয়াল রাখবে। এবার আমি প্রমা সম্বন্ধে আমি বুঝলাম, এবার আমরা কি বুঝবো? অপ্রমা কাকে বলে। আর প্রমা যদি যথার্থ অনুভবকে আমরা প্রমা বলে থাকি, বা যথার্থ জ্ঞানকে আমি যদি প্রমা বলে থাকি, তাহলে অপ্রমা মানে তাহলে অযথার্থ জ্ঞান। তাহলে অপ্রমা মধ্যে কি বোঝায়? অযথার্থ জ্ঞানকে আমরা কি বলে থাকি? অপ্রমা। এই অপ্রমা কয় প্রকার? 3 প্রকার। পরীক্ষা প্রশ্ন করে অপ্রমা কয় প্রকার? 3 প্রকার। এক হচ্ছে সংশয়, 2 হচ্ছে বিপর্যয়, আর 3 হচ্ছে কি? তর্ক। এবার তোমাদেরকে আমি পুরুষার্থ সম্বন্ধে ধারণা দেব। তাহলে পুরুষার্থ বলতে আমরা কি বুঝি? পুরুষার্থ কয় প্রকার, কি কি, কোনটা পরম পুরুষার্থ, কোনটা শ্রেষ্ঠ পুরুষার্থ, সে সম্বন্ধে আমরা বুঝে নিই। তাহলে পুরুষার্থ বলতে আমরা কি বুঝি? আমাদের জীবনে প্রকৃত আদর্শকে যে 4টি মূল্যবোধের মধ্য দিয়ে আমরা উপলব্ধি করতে পারি বা করা যায়, তাকে বলা হয়ে থাকে কি? পুরুষার্থ। এই পুরুষার্থকে কটা ভাগে ভাগ করা যায় ভারতীয় দর্শনে? 4টে ভাগে। কি কি? প্রথমে চলো, 1 নম্বর হলো ধর্ম, 2 নম্বর হলো অর্থ, 3 নম্বর হলো কাম, আর 4 নম্বর হলো কি বললাম? মোহ। আর পুরুষার্থ কয় প্রকার? 4 প্রকার। ধর্ম, অর্থ, কাম, আর কি হলো? মোহ। এইবার এই প্রথম যে 3টে পুরুষার্থ, ধর্ম, অর্থ এবং কাম, এই 3টেকে একসঙ্গে বলা হয়ে থাকে কি? ত্রিবর্গ। কি বলে বললাম? ত্রিবর্গ। এবার এই 3টের সঙ্গে যখন শেষটা, অর্থাৎ কোনটা? মোক্ষটা যখন যোগ হবে তখন তাকে বলা হয়ে থাকে চতুর্বর্গ। চতুর্বর্গ। আবার বলে যায় তার ত্রিবর্গ বলতে কি বোঝায়? ধর্ম, অর্থ, কাম, এই 3টেকে বলা হয় ত্রিবর্গ। আর ধর্ম, অর্থ, কাম, মোক্ষ,
এই চারটি পুরুষত্বকে একসঙ্গে আমরা বলে থাকি কি চতুর্বর্গ। কি বললাম? চতুর্বর্গ। এবার যেটা তোমাদেরকে বলছি, এটা তোমাদের পরীক্ষায় পড়ে যে এই মোক্ষ কথার অর্থ কি। কি বললাম? মোক্ষ কথার অর্থ কি? মোক্ষ কথার অর্থ হলো মুক্তি। মোক্ষ কথার অর্থ কি বললাম? মুক্তি। এই মুক্তি কয় প্রকার? মুক্তিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। মুক্তিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। এক নম্বর যে ভাগ সেটা হচ্ছে জীব মুক্তি, আর দু নম্বর যে ভাগ বিদেহ মুক্তি। তাহলে পরম পুরুষত্ব কোনটা? মোক্ষ। তাহলে মোক্ষ কথার অর্থ কি হলো? মুক্তি। তাহলে মুক্তি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে জীব মুক্তি আর একটা মুক্তি বিদেহ মুক্তি। এবার আমি তোমাদেরকে দর্শনের একটা চার্ট, অর্থাৎ ভারতীয় দর্শনের একটা চার্ট তোমাদেরকে বোঝাচ্ছি, যার ভিত্তিতে তোমরা একটা দুটো পরীক্ষা অবজেক্টিভ পড়ে তোমরা পারবে। দেখো যে প্রথম যে দর্শন সম্পদের চার ভাগ, এই চার ভাগ দর্শনের প্রতিষ্ঠাতার নাম কি পড়ে পরীক্ষা? তার কে? বৃহস্পতি। চার ভাগটা কটা প্রমাণকে স্বীকার করেছে? এই একটি। চার ভাগটা কোন প্রমাণকে স্বীকার করে? প্রমাণের নাম কি? হচ্ছে প্রত্যক্ষ। অর্থাৎ যাকে সরাসরি দেখা যায় তাকে বলা হয় তাকে প্রত্যক্ষ। চার ভাগরা এই প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে স্বীকার করেন। পরের যে দর্শন সম্প্রদায় সেটা হচ্ছে বৌদ্ধ দর্শন, যার প্রতিষ্ঠার নাম হচ্ছে গৌতম বুদ্ধ। বৌদ্ধরা কটা প্রমাণ স্বীকার করেছে? দুটো। তার প্রথমে ছিল কি? প্রত্যক্ষ, তার সঙ্গে কি যোগ হয়ে গেল? অনুমান। তৃতীয় যে দর্শন সম্প্রদায় তাকে আমরা বলছি জৈন। জৈন দর্শনের প্রতিষ্ঠার নাম কি? মহাবীর। জৈনরা কটা প্রমাণকে স্বীকার করে? তিনটে। তিনটের নাম কি? তাহলে প্রথম দুটো বসে গেল, তার সাথে সাথে কি যোগ হয়ে গেল? শব্দ। এবার ন্যায় দর্শন। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতার নাম কি? মহর্ষি গৌতম। কটা প্রমাণকে স্বীকার করেছে? তারা চারটে। এই চারটে প্রমাণ কি কি? তার প্রথম তিনটে এই প্রত্যক্ষ, অনুমান, শব্দ, এই তিনটে বসে গেল, তার সঙ্গে কি যোগ হয়ে গেল? এই উপমান। এবার বৈশেষিক দর্শনের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন কে? মহর্ষি কণাদ। তারা কটা প্রমাণকে স্বীকার করেছে? দুটো। সেটা হচ্ছে কি কি? প্রত্যক্ষ আর অনুমান। এখানে একটা জিনিস তোমাদেরকে স্মরণ করে দিয়ে যায়, বৈশেষিক দর্শন মানে ব আছে, বৌদ্ধ দর্শন মানে কি? ব আছে। বৌদ্ধরাও দুটো প্রমাণকে স্বীকার করে, বৈশেষিকরাও দুটো প্রমাণকে স্বীকার করে। সেটা হচ্ছে কি? এই প্রত্যক্ষ অনুমান। এখানেও দেখছে প্রত্যক্ষ অনুমান, অর্থাৎ এই দুটোর ক্ষেত্রে কিন্তু মিল আছে। এবার পরের যে দর্শন সম্প্রদায় তাকে বলা থাকে সাংখ্য। এই সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে কপিল বা মহর্ষি কপিল। সাংখ্য দর্শনে কটা প্রমাণকে স্বীকার করে? তিনটে। সে তিনটে কি কি? প্রত্যক্ষ, অনুমান, শব্দ। আবার এখানে তোমাদেরকে আবার একটা স্মরণ করে দিয়ে যায়, দেখো এই জৈনরা তিনটে প্রমাণকে স্বীকার করে, প্রত্যক্ষ, অনুমান, শব্দ। এখানেও দেখে সাংখ্য দর্শন তিনটে প্রমাণকে স্বীকার করে, অর্থাৎ প্রত্যক্ষ, অনুমান ও শব্দ। অর্থাৎ জৈন দর্শন তিনটে প্রমাণ এবং সাংখ্য দর্শনও তিনটে প্রমাণ। এবার আমি আসছি যোগ দর্শন। যোগ দর্শনের প্রতিষ্ঠাতার নাম কি? মহর্ষি পতঞ্জলি। যোগ দর্শনে কটা প্রমাণকে স্বীকার করেছে? চারটে। এটা হচ্ছে প্রত্যক্ষ, অনুমান, উপমান আর শব্দ। এই যোগ দর্শনের সঙ্গে দেখ এই ন্যায় দর্শনও মিল আছে। তাহলে ন্যায় দর্শনও চারটে প্রমাণ, যোগ দর্শনেও চারটে প্রমাণ। তাহলে পরীক্ষায় যা পড়ুক না কেন তোমাদের একটা কমন পাওয়ার সম্ভাবনা বেশি। শুধু প্রতিষ্ঠাতার নাম তোমাদের চেঞ্জ আছে। এই যোগ দর্শনের প্রতিষ্ঠাতাকে পতঞ্জলি। কটা প্রমাণ? চারটে। এখানেও কটা প্রমাণ? চারটে। এটা প্রত্যক্ষ, অনুমান, উপমান আর কি পেলে শব্দ। এইবার পরের যে দর্শন সম্প্রদায় এটা হচ্ছে মীমাংসা দর্শন, যার প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি জৈমিনী। এরা কটা প্রমাণকে স্বীকার করেছিল? ছটা। এটা প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি আর অনুপলব্ধি। আর বেদান্ত দর্শন এর প্রতিষ্ঠাতার নাম কি? বাদায়ন। এরাও কটা প্রমাণকে স্বীকার করেছে? ছটা। অত উপরে যা এটাও তাই। অর্থাৎ মীমাংসা দর্শন এবং বেদান্ত দর্শন এরা ছটা প্রমাণকে স্বীকার করেছেন। সেটা হচ্ছে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। এই চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। পরবর্তী ভিডিও দিতে তাহলে আমার সুবিধা হবে। সবাইকে ধন্যবাদ।